আমরা এখন আলোচনা করব ডিরেক্ট কারেন্ট এবং অল্টারনেটিং কারেন্ট নিয়ে। ডিরেক্ট কারেন্ট বা ডিসি এবং অল্টারনেটিং কারেন্ট বা এসি, এই দুটা কি এবং এর মধ্যে পার্থক্যটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা এতক্ষণ যে আলোচনা শুনলাম, এই আলোচনাগুলো থেকে আমরা একটি বিষয় সম্পর্কে ধারণা লাভ করেছি যে ইলেকট্রিক কারেন্ট এটা মূলত ইলেকট্রনের প্রবাহ। ইলেকট্রনের প্রবাহ মানেই ইলেকট্রিক কারেন্ট। সুতরাং যে কোনো ধরনের কারেন্ট হোক, সেটা ডিরেক্ট কারেন্ট বা অল্টারনেটিং কারেন্ট, সেটা অবশ্যই ইলেকট্রনের প্রবাহ হতে হবে। এখন এই ইলেকট্রনের প্রবাহটা কেমন, কি ধরনের, তার উপর নির্ভর করে কারেন্টকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হলো ডিরেক্ট কারেন্ট এবং আরেকটা হলো অল্টারনেটিং কারেন্ট। এখন ডিরেক্ট কারেন্ট কি? আমরা এতক্ষণ যে কারেন্টটা পড়ে আসলাম, সেই কারেন্টটাই মূলত ডিরেক্ট কারেন্ট। অর্থাৎ ডিরেক্ট কারেন্ট হলো এমন এক ধরনের কারেন্ট যে কারেন্টে ইলেকট্রন সবসময় একদিকে প্রবাহিত হয়। যেমন ধরা যাক, এখানে আমি একটা ব্যাটারি কল্পনা করি। মনে করি এটা একটা পেন্সিল ব্যাটারি, ঠিক আছে? এটা একটা পেন্সিল ব্যাটারি। তো এইটা হলো ব্যাটারির ধনাত্মক প্রান্ত বা পজিটিভ সাইড, আর এটা হলো ব্যাটারির ঋণাত্মক প্রান্ত বা নেগেটিভ সাইড। আচ্ছা, এখন এটা একটা, মনে করি ইলেকট্রিক বাল্ব বা টর্চ লাইটের একটা বাল্ব, ঠিক আছে? এটা একটা ইলেকট্রিক বাল্ব। আমরা যদি এই ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে এই ইলেকট্রিক বাল্বের একটা টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনালের সাথে ইলেকট্রিক বাল্বের আরেকটা টার্মিনালকে কানেক্ট করি, তাহলে কি হবে? তাহলে ব্যাটারির পজিটিভ টার্মিনালে যেহেতু ইলেকট্রনের সংখ্যা কম এবং নেগেটিভ টার্মিনালে যেহেতু ইলেকট্রনের সংখ্যা বেশি, সেই কারণে অধিক সংখ্যক ইলেকট্রন বেশি থাকায় এই নেগেটিভ টার্মিনাল থেকে এই প্রান্ত দিয়ে ইলেকট্রনগুলো ধীরে ধীরে আমাদের নেগেটিভ থেকে পজিটিভের দিকে মুভ করবে। অর্থাৎ এইদিকে ইলেকট্রন ফ্লো করবে, এইদিকে ইলেকট্রনের প্রবাহ হবে, ঠিক আছে? এই যে এইদিকে ইলেকট্রনের প্রবাহ হবে। হ্যাঁ, এই প্রবাহটা কন্টিনিউয়াস চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না এই ব্যাটারির মধ্যে ইলেকট্রন শেষ না হয়ে যায়। অর্থাৎ এই নেগেটিভ এবং পজিটিভ প্রান্তের ইলেকট্রনের মধ্যে পার্থক্য যতক্ষণ পর্যন্ত বিদ্যমান থাকবে, ততক্ষণ পর্যন্ত এই ইলেকট্রনের প্রবাহ জারি থাকবে। এভাবে কন্টিনিউয়াসলি ইলেকট্রন একদিকে একই ডিরেকশনে প্রবাহিত হতে থাকবে। এর ফলে যে কারেন্ট তৈরি হবে, সেই কারেন্টটাকে বলা হয় ডিরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট। যেহেতু ইলেকট্রন এখানে অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করতেছে, অর্থাৎ নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে, সেহেতু কনভেনশনালি আমাদের কারেন্ট ফ্লো করবে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। আমরা জানি ইলেকট্রনের প্রবাহের বিপরীত দিকে কারেন্টের প্রবাহ, তাই না? এটা আমাদের কনভেনশনালি আদিকাল থেকে আমরা ধরে আসতেছি। তাই এই ইলেকট্রনের প্রবাহের ফলে আমাদের যে কাজ সম্পাদিত হবে, তার প্রেক্ষিতে এখানে যে বাল্ব আছে, সেই বাল্বটা জ্বলে উঠবে এবং সে তাপ এবং আলো সরবরাহ করবে। তাহলে আমরা ডিরেক্ট কারেন্ট কি দেখলাম? ডিরেক্ট কারেন্ট হলো কোনো একটা ব্যাটারির দ্বারা সৃষ্ট একমুখী কারেন্ট, অর্থাৎ একই ডিরেকশনে কারেন্টের প্রবাহ। এটাই হলো আমাদের ডিরেক্ট কারেন্ট। অর্থাৎ কারেন্টের প্রবাহ একই ডিরেকশনে থাকবে, এটা হলো ডিরেক্ট কারেন্ট। তাহলে দি কারেন্ট দ্যাট অলওয়েজ ফ্লোস ইন ওয়ান ডিরেকশন is called direct current or DC. It is supplied by a cell বা ব্যাটারি or DC generator. তাহলে ডিরেক্ট কারেন্ট তৈরি হতে পারে কি কি দিয়ে? এক হলো সেল বা ব্যাটারির মাধ্যমে, আরেকটা কি কারণ? আরেকটা হলো ডিসি জেনারেটরের মাধ্যমে ডিরেক্ট কারেন্ট তৈরি হতে পারে। আমাদের সেকেন্ড সেমিস্টারে আমরা যখন এনার্জি কনভার্সন 2 করব, সেখানে আমরা ডিসি জেনারেটর দেখব। আমরা বর্তমানে সেল বা ব্যাটারি সম্পর্কে জানি। এই সেল বা ব্যাটারি দিয়েও আমরা এইভাবে ডিরেক্ট কারেন্ট ফ্লো করাতে পারি। এখানে একটা এক্সাম্পল আছে, এটা একটা ডিসি সোর্স, যে কোনো একটা ডিসি সোর্স। এখান থেকে ডিরেক্ট কারেন্ট একদিকে ফ্লো করতেছে এবং একই ডিরেকশনে সবসময় ফ্লো করতেছে। তাহলে এই হলো আমাদের ডিরেক্ট কারেন্ট বা একমুখী প্রবাহ, যাকে বলা হয় একই ডিরেকশনে কারেন্ট প্রবাহ, ইলেকট্রনের একই দিকে ফ্লো। সেটাই হলো আমাদের মূলত ডিরেক্ট কারেন্ট, যা এতক্ষণ পর্যন্ত আমরা দেখে আসছি। আচ্ছা,
তাহলে এখন আমরা দেখব অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট কি। অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট, নাম থেকে আমরা বুঝতে পারতেছি যে এই কারেন্টের ডিরেকশন অল্টার করবে, অর্থাৎ পরিবর্তিত হবে। যে কারেন্টের ডিরেকশন, অর্থাৎ যেখানে ইলেকট্রনের প্রবাহ একদিকে থাকে না, ক্রমাগত দিক পরিবর্তন করে, একবার সামনের দিকে একবার পিছনের দিকে, একবার সামনের দিকে একবার পিছনের দিকে, একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ, এভাবে যে কারেন্ট মুভ করে সেই ধরনের কারেন্টকে বলা হয় অল্টারনেটিং কারেন্ট। তাহলে কি বুঝলাম? ইফ দ্য পোলারিটি অফ ভোল্টেজ চেঞ্জেস উইথ টাইম, it is known as alternating voltage. The current that such a voltage causes to flow repeatedly changes its direction and is called alternating current. ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, ভোল্টেজের পোলারিটি অর্থাৎ ভোল্টেজের দিক ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। এর ফলে কি করতেছে, আমাদের কারেন্ট প্রবাহের দিক ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। এই অল্টারনেটিং কারেন্ট এটা মূলত তৈরি হয় জেনারেটরে, অর্থাৎ আমাদের অল্টারনেটর যাকে বলা হয়, অল্টারনেটরে অল্টারনেটিং কারেন্ট তৈরি হয়। অল্টারনেটর বা সিনক্রোনাস জেনারেটর বলা হয়। তো এটাও আমরা পড়বো মোটামুটি এনার্জি কনভার্সন 2 তে, এই কিভাবে অল্টারনেটরে আমাদের এই অল্টারনেটিং কারেন্ট তৈরি হয় বা দিক পরিবর্তী কারেন্ট তৈরি হয়। তো আমরা এখন দেখি যে এই অল্টারনেটিং কারেন্টটা মূলত কি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু ড্র করি। এখানে মনে করি এটা একটা জেনারেটর, সে এটা একটা ধরো জেনারেটর। ঠিক আছে? অল্টারনেটর যাকে বলা হয় জেনারেটর। তো জেনারেটরের সাথে আমি এখানে কানেক্ট করছি, এখানে ধরো এখানে আমি একটা বাল্ব লাগাইছি, এসি বাল্ব। ঠিক আছে? বাসা বাড়িতে যে বাল্ব লাগানো হয় সেটা মূলত এসি বাল্ব। এই অল্টারনেটিং কারেন্টের জন্য আমি এখানে একটা এসি বাল্ব লাগানো হয়েছে। ঠিক আছে? এখন এখান থেকে যে কারেন্ট তৈরি হচ্ছে, অর্থাৎ প্রথমে কি করবে, এই ভোল্টেজটা এখান থেকে জেনারেটরে যে ভোল্টেজটা তৈরি হবে, এই ভোল্টেজটা ক্রমাগত দিক পরিবর্তন করবে। কিভাবে দিক পরিবর্তন করবে, এটাকে যদি আমি প্লট করে বুঝাই, গ্রাফে যদি প্লট করি, এটা যদি আমার একটা গ্রাফ পেপার হয়, এটা যদি আমার সময় হয়, ঠিক আছে, মনে করো সময় 0, এই সময়টা কোনো ভোল্টেজ নাই। ঠিক আছে? সময় ধরো আস্তে আস্তে আগাচ্ছে, সময় আগাচ্ছে, আস্তে আস্তে আমাদের ভোল্টেজ বাড়তেছে, বাড়তে বাড়তে সর্বোচ্চ লেভেলে হয়ে গেল ভোল্টেজ। এরপর আস্তে আস্তে সময় আগাচ্ছে, ভোল্টেজ কমতেছে, কমতে 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 আবার 0 হয়ে গেল। আবার ভোল্টেজ টাইম সময় আগাচ্ছে, আবার কি হচ্ছে, বিপরীত ডিরেকশনে কারেন্ট ফ্লো করছে, করে সর্বোচ্চ কারেন্ট। আবার মনে করো কারেন্ট কমতে 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 একদম 0। ঠিক আছে? আচ্ছা, যদি ভোল্টেজ কনসিডার করি, প্রথমে ভোল্টেজ 0, তাহলে ভোল্টেজ ম্যাক্সিমাম, আবার ভোল্টেজ 0, তারপরে ভোল্টেজ বিপরীত দিকে ম্যাক্সিমাম, আবার ভোল্টেজ 0। একই সাথে যদি কারেন্ট কল্পনা করি, তাহলে আমরা দেখব কারেন্টটা কিভাবে, কারেন্ট 0 থেকে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম হইতে 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 আবার 0, আবার বিপরীত দিকে কারেন্ট ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম হইতে হইতে আবার কারেন্ট 0। অর্থাৎ এইভাবে ভোল্টেজ এবং কারেন্ট ক্রমাগত একবার ম্যাক্সিমাম হচ্ছে, একবার 0 হচ্ছে, আবার বিপরীত দিকে ম্যাক্সিমাম হচ্ছে, আবার 0 হচ্ছে। কিভাবে হচ্ছে আমরা একটু কারেন্ট দিয়ে কল্পনা চিন্তা করি। মনে করো প্রাথমিক অবস্থায় কোনো কারেন্ট ফ্লো করতেছে না, অর্থাৎ t=0 সময়, অর্থাৎ যখন স্টার্ট করলাম, জেনারেটর স্টার্ট করলাম, ধরো তখন স্টার্টিং পজিশনে একটা পজিশন থেকে কোনো ধরনের কারেন্ট তৈরি হচ্ছে না। এরপর আস্তে আস্তে কি করবে জানো, এই ডিরেকশনে, ক্লকওয়াইজ ডিরেকশনে আমাদের আস্তে আস্তে কারেন্টের মান বাড়তে থাকবে, গ্রাজুয়ালি বাড়বে। প্রথমে ধরো 0.1 এম্পিয়ার, 0.2 এম্পিয়ার, 0.3 এম্পিয়ার, 0.4 এম্পিয়ার, এইভাবে আস্তে আস্তে 1 এম্পিয়ার, 2 এম্পিয়ার, 3 এম্পিয়ার, 4 এম্পিয়ার, 5 এম্পিয়ার, এইভাবে আস্তে 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 সর্বোচ্চ ধরো আমাদের 220 ভোল্ট পর্যন্ত, সরি কারেন্ট ধরো আমার 10 এম্পিয়ার পর্যন্ত যাবে। ধরে নেই আর কি, ধরি ম্যাক্সিমাম কারেন্ট 10 এম্পিয়ার হবে। এখানে যে বাল্বটা আমরা লাগাচ্ছি, এই বাল্বটা ধরো 10 এম্পিয়ার কারেন্ট সর্বোচ্চ টানে, তাহলে সে কি করবে, ম্যাক্সিমাম 10 এম্পিয়ার পর্যন্ত সে পিকে কারেন্ট সাপ্লাই দিবে। এরপরে কি করবে, কারেন্ট আস্তে আস্তে কমতে শুরু করবে, 9 এম্পিয়ার হবে, 8 হবে, 7 এম্পিয়ার হবে, 6 এম্পিয়ার হবে, এইভাবে কমতে 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 আবার কারেন্ট 0 হয়ে যাবে।
অর্থাৎ কোনো কারেন্ট, বাল্বের ভিতরে আর কোনো কারেন্ট ফ্লো করতেছে না। এরপরে কি করবে, বিপরীত ডিরেকশনে, এই ডিরেকশনে আবার কারেন্ট ফ্লো করতে থাকবে। এতদিন এই ডিরেকশনে ফ্লো করলো, এখন তার বিপরীত ডিরেকশনে ফ্লো করবে। কারেন্টের মান বাড়তেছে 1 এম্পিয়ার, 2 এম্পিয়ার, 3 এম্পিয়ার, 4 এম্পিয়ার, 5 এম্পিয়ার হইতে 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 সর্বোচ্চ 10 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট আবার সে পিক করতেছে। আবার কি করতেছে, এরপর আবার কারেন্ট কমতেছে 9 এম্পিয়ার, 8 এম্পিয়ার, বিপরীত ডিরেকশনে কমতে কমতে আবার 0 হয়ে গেছে। এরপরে আবার এই ডিরেকশনে কারেন্ট ফ্লো করবে 1 এম্পিয়ার, 2 এম্পিয়ার করে করে সর্বোচ্চ 10, আবার নামতে নামতে 0, আবার বিপরীত ডিরেকশনে উঠতে 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 সর্বোচ্চ 10, আবার নামতে 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 0। এইভাবে কারেন্ট ক্রমাগত দিক পরিবর্তন করতে থাকবে। কিভাবে দিক পরিবর্তন করতে থাকবে, এই গ্রাফের মতো করে। এটা যদি হয় টাইম, এটা যদি হয় কারেন্টের মান, ঠিক আছে, একবার কারেন্ট 0 সর্বোচ্চ, আবার 0, আবার বিপরীত ডিরেকশনে সর্বোচ্চ, আবার 0, আবার আগের ডিরেকশনে সর্বোচ্চ। এইভাবে ক্রমাগত কারেন্ট দিক পরিবর্তন করতে থাকবে। এইভাবে কারেন্ট ক্রমাগত দিক পরিবর্তন করতে থাকে বলে এই কারেন্টটাকে বলা হয় অল্টারনেটিং কারেন্ট বা দিক পরিবর্তী প্রবাহ। অনুরূপভাবে ভোল্টেজও কি করবে, একবার 0 হবে, 0 হইতে হইতে এটা যদি ভোল্টেজের গ্রাফ দেই নিচে, একই জিনিস, ঠিক আছে। ধরো সর্বোচ্চ কত হয়, বাসা বাড়ির লাইন 220 ভোল্ট পর্যন্ত হয়, তাহলে 0 থেকে বাড়তে বাড়তে সর্বোচ্চ 220 ভোল্ট, তারপর আবার কমতে 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 0, তারপর আবার নেগেটিভ দিকে বিপরীত দিকে 220 ভোল্ট, তারপর আবার কমতে কমতে 0। এইভাবে ভোল্টেজ ক্রমাগত দিক পরিবর্তন হবে। একবার ভোল্টেজ এই ডিরেকশনে বাড়বে, আবার কমতে কমতে বিপরীত ডিরেকশন হবে। একবার এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, আবার কি হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হয়ে যাবে। এইভাবে ক্রমাগত আমাদের ভোল্টেজ এবং কারেন্টের দিক পরিবর্তন করতে থাকবে। এই ধরনের কারেন্টকে বলা হয় অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট। এই যে ক্রমাগত দিক পরিবর্তন করতেছে, একবার বারে এক ডিরেকশনে কারেন্ট ভোল্টেজ বা কারেন্টের মান বাইরে, আবার বিপরীত ডিরেকশনে ভোল্টেজ বা কারেন্ট মান বাইরে, আবার 0 হইতেছে না। এই যে এইভাবে এখান থেকে শুরু হয়ে বাড়ার পর 0 হয়ে, আবার বিপরীত ডিরেকশনে বাড়ার পর 0 হয়ে আগের অবস্থানে ফিরে আসতেছে। এই পয়েন্ট আর এই পয়েন্ট কিন্তু সেম পয়েন্ট। তো এই যে এখানে একটা পূর্ণ একটা সাইকেল সম্পন্ন করতেছে, অর্থাৎ আমি যে গ্রাফে প্রকাশ করি, গ্রাফে কি করতেছে, একটা পুরো একটা সাইকেল সম্পন্ন করতেছে। এই পুরো সাইকেলটাই হলো এর টাইম পিরিয়ড, ঠিক আছে। এরকম ভাবে 1 সেকেন্ডে যতবার এরকম সাইকেল সম্পন্ন হয়, বাড়ে কমে বাড়ে কমে, যতবার এরকম 1 সেকেন্ডে সম্পন্ন হয়, সেটা হলো তার ফ্রিকোয়েন্সি। আমার বাসা বাড়িতে যে লাইনটা হয়, যে এসি কারেন্ট ব্যবহার করি, তার ফ্রিকোয়েন্সি হলো 50 হার্টজ, অর্থাৎ প্রতি সেকেন্ডে 50 বার এইভাবে কারেন্ট এবং ভোল্টেজের দিক পরিবর্তন করতেছে। আমরা যদি কোনো বাল্ব জ্বালাই, তাহলে আমরা এই বাল্বের কাঁপাকাঁপি বুঝি না, কারণ এত দ্রুত দিক পরিবর্তন করে যেটা আমাদের চোখ বুঝতে পারে না, ঠিক আছে। কিন্তু যদি কোনো ক্যামেরার মাধ্যমে বা অন্য কোনো কিছুর মাধ্যমে আমরা যদি কোনো একটা বাতির দিকে, আগের যে সমস্ত বাতিগুলো ছিল, নর্মাল বাতিগুলো ছিল, সেগুলো দিকে লক্ষ্য করি, তাহলে দেখবো এখানে একটা ফ্লাকচুয়েশন আছে, একটা কাঁপাকাঁপি আছে। এটা একবার বন্ধ হচ্ছে, একবার জ্বলতেছে, একবার বন্ধ হচ্ছে, জ্বলতেছে, এটা কিন্তু তখন কিছুটা হলে বোঝা যায়। কিন্তু আমাদের চোখ সেটা ধরতে পারে না দেখে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি না। প্রতি সেকেন্ডে 50 বার এরকম কারেন্ট 0 হয়ে যেতেছে, আবার কারেন্ট বিপরীত ডিরেকশনে ম্যাক্সিমাম হইতেছে, আবার কারেন্ট 0 হইতেছে, আবার আগের ডিরেকশনে ম্যাক্সিমাম হইতেছে। এই জিনিসটা ক্রমাগত ঘটে যাইতেছে, ঠিক আছে। এর ফলে আমাদের এই এই যে আমার এই ধরনের কারেন্ট, এই নেচারের কারণে এই কারেন্টটাকে বলা হয় অল্টারনেটিং কারেন্ট। এই ধরনের কারেন্টে কিছু সুবিধা আছে, এই অল্টারনেটিং কারেন্ট আছে বলে ফ্যানগুলো আমরা চালাইতে পারি, ঠিক আছে। ডিসি কারেন্টে কিন্তু আমরা সরাসরি সহজে ফ্যান চালাইতে পারি না, এখানে কিন্তু অনেক ডিসি মোটর ব্যবহার করতে হয়। ডিসি মোটর মানে কি, এসি হয়েই শিরূপে সেগুলো ব্যবহার হয়। এগুলো আমরা যখন মেশিন করব, বিশেষ করে এনার্জি কনভার্সন 2 করব, তখন আমরা এগুলো দেখবো যে ডিসি মোটর এসি মোটরের মধ্যে পার্থক্য কি, ঠিক আছে, কিভাবে কোনটা অপারেট করতেছে এই নেচারের কারণে, এগুলো আমরা তখন দেখবো। তাহলে আমরা আজকে কি দেখলাম, আজকে আমরা মূলত দেখলাম হোয়াট ইজ ডিসি কারেন্ট বা ডিরেক্ট কারেন্ট কি এবং অল্টারনেটিং কারেন্ট কি, ঠিক আছে। এই দুটার মধ্যে মূলত পার্থক্যটা কি, সেটা আজকে আমরা বোঝার চেষ্টা করলাম, ঠিক আছে। এখন তাহলে আমরা আমাদের নেক্সট টপিকে যাই। এখন আমরা আলোচনা করব ওপেন সার্কিট এবং শর্ট সার্কিট নিয়ে। হোয়াট ইজ ওপেন সার্কিট অ্যান্ড হোয়াট ইজ শর্ট সার্কিট, ঠিক আছে। ওপেন সার্কিট কাকে বলা হয়? আচ্ছা, তার আগে আমি বলি সার্কিট জিনিসটা কি, হোয়াট ইজ সার্কিট, ঠিক আছে। সার্কিট এটা মূলত হলো পাথ। কি পাথ? কারেন্ট ফ্লো করার পাথ, ঠিক আছে। এটা হলো আমাদের সার্কিট। এমন কোন পাথ যে পাথ মূলত কোন একটা
কারেন্টের ফ্লো করার পাথ হিসেবে ব্যবহার হয়। যেমন ধরো আমরা বলতে পারি যে এটা এখানে একটা ব্যাটারি দিলাম, ঠিক আছে, ব্যাটারি দিয়ে এখানে একটা রেজিস্টর দিলাম, ঠিক আছে, দিয়ে এখানে একটা রেজিস্টর দিলাম, দিয়ে এখানে একটা সার্কিট ড্র করলাম। এটা একটা সার্কিট। কেন সার্কিট? কারণ এই পাথ দিয়ে আমাদের কারেন্ট ফ্লো করবে, এই পাথ দিয়ে আমাদের কারেন্ট ফ্লো করবে, ঠিক আছে। এটা একটা ক্লোজ পাথ, ঠিক আছে, এটা একটা সার্কিট। এখানে আমাদের মোটামুটি কি বলে ইলেকট্রিক্যাল এনার্জি আমাদের এখানে ইউটিলাইজ হচ্ছে এবং এখানে আমি ফ্লো করছে, ঠিক আছে, এই পাথে। এটা হলো আমাদের সার্কিট। তো এই সার্কিটটা দুই ধরনের হতে পারে, একটা হলো ওপেন সার্কিট, একটা হলো শর্ট সার্কিট, ঠিক আছে। এখন হোয়াট ইজ ওপেন সার্কিট? ওপেন সার্কিট জিনিসটা কি? কোন একটা সার্কিট বা কোন একটা পাথ যদি কাটা থাকে, অর্থাৎ সেরা থাকে, অর্থাৎ নো পাথ টু ফ্লো কারেন্ট, কারেন্ট ফ্লো করার যদি কোনো পাথ না থাকে, অর্থাৎ কোনো একটা পাথ কাটা সেরা, কারেন্ট ফ্লো করার কোনো একটা পাথ নাই, সেই ধরনের সার্কিটকে বলা হয় আমাদের ওপেন সার্কিট। যেমন ধরো এখানে যদি আমি যদি কাটে দিই, ঠিক আছে, এই সার্কিটটাকে যদি আমি কাটে দিই, তাহলে কি হবে? যেমন ধরো এখানে রেজিস্টার আছে, কি বললাম, এখানে কাটা, এখানে কাটা, তাহলে কি এটা একটা ওপেন সার্কিট? কারণ এখানে কারেন্ট ফ্লো করতে পারতেছে না, এখানে কোনো লাইন নাই, ওপেন সার্কিট। যেমন এই এক্সাম্পলে এখানে একটা ভোল্টেজ আছে, এখানে কারেন্ট ফ্লো করার কোনো পাথ নাই, এই কারণে আই ইকুয়াল টু জিরো, অর্থাৎ কারেন্ট সমান সমান জিরো। হ্যাঁ, তাহলে ওপেন সার্কিটে আমরা কি দেখতেছি? যেহেতু এখানে ফাঁকা, ফাঁকা মানে কি? ফাঁকা মানে হলো এখানকার রেজিস্ট্যান্স ইনফিনিটি, এখানকার রেজিস্ট্যান্স হলো ইনফিনিটি। তাহলে ওপেন সার্কিটের রেজিস্ট্যান্স হলো ইনফিনিটি, অসীম ইনফিনিটি, মানে এত বেশি রেজিস্ট্যান্স যে কারেন্ট ফ্লো করে না। কারেন্ট যদি ফ্লো না করে এর মানে কি? সেখানকার রেজিস্ট্যান্স ইনফিনিটি, অসীম রেজিস্ট্যান্স, যে কারণে কারেন্ট ফ্লো করে না, তাই না? আমরা কি জানি? কারেন্ট কি জানি? আই ইকুয়াল টু ভি বাই আর, এটা জানি না? ভি বাই আর। তাহলে আমাদের যদি এই কারেন্টকে জিরো করতে হয়, আই সমান সমান যদি জিরো করতে হয়, এটাকে যদি জিরো করতে হয়, তাহলে কোন কন্ডিশনে এটাকে জিরো হবে? বলো তো দেখি। আচ্ছা, তাহলে দেখা, হ্যাঁ, এই যে এটা কোন কন্ডিশনে জিরো হবে? দুইটা কন্ডিশনে জিরো হতে পারে। এক, এই ভি এর মান জিরো বসাইতে হবে, কিন্তু এখানে তো ভি এর মান জিরো না, এখানে তো ই আছে, ভোল্টেজ আছে, তাই না? এখানে তো ভি সমান সমান ই দেওয়াই আছে, এখানে একটা ভোল্টেজ আছে, এটা হইতে পারে 10 ভোল্ট, হইতে পারে না? তো এটা তো জিরো না, তাহলে কারেন্ট কখন জিরো হবে? কিন্তু এখানে যে বললাম কারেন্ট জিরো, কারণ ওপেন সার্কিট, কারেন্ট জিরো, কখন জিরো হবে? আরেকটা কন্ডিশনে জিরো হইতে পারে, যদি রেজিস্ট্যান্সের মান ইনফিনিটি হয়। আমরা কি জানি? আমরা জানি যে কোনো একটা সংখ্যাকে 5 বা 10, যে কোনো সংখ্যাকে ইনফিনিটি দিয়ে ভাগ করলে এটা আসে জিরো, তাই না? সুতরাং রেজিস্ট্যান্স যদি ইনফিনিটি হয়, তাহলে একমাত্র এখানে কারেন্ট জিরো আসবে। এই কারণে ওপেন সার্কিটের রেজিস্ট্যান্স হলো ইনফিনিটি এবং ওপেন সার্কিটের কারেন্ট হলো জিরো। আর ওপেন টার্মিনালে, যে টার্মিনালটা ওপেন আছে, এই টার্মিনালে ভোল্টেজটা তাহলে কত? এই ভোল্টেজটা কত? এই এ এবং বি পয়েন্টের মাঝে তাহলে ভোল্টেজটা কত? যেহেতু ওপেন সার্কিটে কোনো ধরনের কারেন্ট ফ্লো করে না, সেহেতু সাপ্লাই ভোল্টেজ আর এই ভোল্টেজ দুইটা সমান, কারণ এখানে কোনো ধরনের ভোল্টেজ ড্রপ নাই, যেহেতু কারেন্ট নাই, ফ্লো নাই, কোনো ধরনের ভোল্টেজ ড্রপ নাই এখানে, ঠিক আছে। কারেন্ট ফ্লো থাকলে তো ভোল্টেজ ড্রপ থাকতো। আমরা জানি কি ভি ইকুয়াল টু আই আর, জানি না? ভি সমান সমান আই আর, এটা হলো ভোল্টেজ ড্রপ, ভি সমান সমান আই আর। যদি কারেন্ট না থাকে, কারেন্ট যদি জিরো হয়, তাহলে কোনো ভোল্টেজ ড্রপ থাকবে? থাকবে না, ভোল্টেজ ড্রপ সমান সমান জিরো। যেহেতু কোনো ভোল্টেজে কোনো ড্রপ নাই, সুতরাং সোর্সের যে ভোল্টেজ, সেই ভোল্টেজটাই হবে আমার এ এবং বি টার্মিনালের ভোল্টেজ, কারণ এই পয়েন্ট আর এই পয়েন্ট একই, এই পয়েন্ট আর এই পয়েন্ট একই, ঠিক আছে। তাহলে ওপেন টার্মিনালের ভোল্টেজ সমান সমান সোর্সের ভোল্টেজ। ওপেন সার্কিটের কারেন্ট ইকুয়াল টু জিরো, আর ওপেন সার্কিটের রেজিস্ট্যান্স হলো ইনফিনিটি। তাহলে এই কন্ডিশনটা আমরা দেখলাম। আচ্ছা, এখন তাহলে আমরা দেখব শর্ট সার্কিট, তাই না? এখন আমরা শর্ট সার্কিটটা দেখি।
হোয়াট ইজ শর্ট সার্কিট? শর্ট সার্কিট হলো যদি কোনো সার্কিটে কোনো ধরনের রেজিস্ট্যান্স না থাকে তাহলে সেটাকে বলা হয় শর্ট সার্কিট। যেমন ধরো এই যে সার্কিটটা রাখানো আছে, এখানে একটা ব্যাটারি আছে বা ভোল্টেজ সোর্স আছে, এখানে কোনো ধরনের রেজিস্ট্যান্স নাই, সরাসরি তার দিয়ে কানেক্ট করা, ব্যাটারির দুই প্রান্ত তার দিয়ে কানেক্ট করা। যেহেতু কোনো ধরনের ভোল্টেজ রেজিস্ট্যান্স নাই, সুতরাং কারেন্ট প্রবাহিত হওয়ার কোনো বাধা নাই। কারেন্ট যদি বিনা বাধায় প্রবাহিত হয় তাহলে কারেন্ট হয়ে যাবে ইনফিনিটি, অসীম, তাই না? আমরা কি জানি? আমরা জানি I ইকুয়াল টু ভি বাই আর। এখানে ভি কত? ভি হলো ই বাই আর, ঠিক আছে? এই ইকুয়েশনের ক্ষেত্রে খেয়াল করে দেখো, রেজিস্ট্যান্স যদি জিরো হয়, রেজিস্ট্যান্স যদি জিরো হয় তাহলে এই সমীকরণ কি দাঁড়ায়? সমীকরণ দাঁড়ায় ই বাই জিরো। কোনো সংখ্যাকে জিরো দিয়ে ভাগ করলে ভাগফল কি আসে? ভাগফল আসে ইনফিনিটি। কোনো সংখ্যাকে জিরো দিয়ে ভাগ করলে ভাগফল ইনফিনিটি আসে। তাহলে আমরা দেখলাম রেজিস্ট্যান্স জিরো থাকার কারণে কারেন্ট হয়ে গেল ইনফিনিটি। সুতরাং আমি বলতে পারি শর্ট সার্কিটে কারেন্টের মান ইনফিনিটি। ইনফিনিটি মিন্স হাই কারেন্ট। বাস্তবে তো জিরো রেজিস্ট্যান্স বলে কিছু নাই, যে কোনো তারেরও রেজিস্ট্যান্স আছে, আছে না? এই কারণে বাস্তবে আসলে ইনফিনিটি পরিমাণ কারেন্ট হয় না। ওই তারের রেজিস্ট্যান্স যেহেতু কম, সেহেতু একটা বড় হিউজ অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করে, ঠিক আছে? যেহেতু হিউজ অ্যামাউন্টের একটা কারেন্ট ফ্লো করে, সেহেতু আমাদের কারেন্টের মানটা হয় অনেক হাই। আর এত বেশি কারেন্ট ফ্লো করে যে শর্ট সার্কিট হইলে ওই কারেন্ট ফ্লোয়ের ফলে যে পরিমাণে হিট উৎপন্ন হয়, যে পরিমাণে টেম্পারেচার উৎপন্ন হয়, ওই টেম্পারেচারের কারণে আমার তারটা গলে যায়। রেজিস্ট্যান্সের কাজ কি? রেজিস্ট্যান্সের কাজ হিট তৈরি করে না? রেজিস্ট্যান্স মানে তো হিট তৈরি করে, হিট এনার্জিতে কনভার্ট করে। তাহলে এর পাওয়ার কত থাকবে? পাওয়ার সমান সমান আমরা জানি আই স্কোয়ার আর, তাই না? এই কারেন্ট খেয়াল করে দেখো, হিউজ কারেন্ট। মনে করো শর্ট সার্কিটে হিউজ কারেন্ট ফ্লো করে, মনে করো এখানে 20 এম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে, 20টা আবার তুমি স্কোয়ার করলাম, তাহলে কতটুকু পরিমাণ পারতেছে? এটাকে এটার সাথে আবার আর গুণ, তাহলে পাওয়ার কনজাম্পশনের পরিমাণ বেড়ে যেতেছে না? হিউজ পরিমাণে পাওয়ার কনজাম্পশন হইতেছে, অর্থাৎ এখানে হিউজ পরিমাণে কনভার্সন হইতেছে, এক এনার্জি থেকে আরেক এনার্জি, হিট এনার্জি কনভার্ট হচ্ছে। এই কারণে প্রচুর পরিমাণে হিট প্রডিউস হবে। এই হিটের ফলে আমার তার পুড়ে যাবে। এই কারণে শর্ট সার্কিট হলে বাসা বাড়ির তার পুড়ে যায়, কারণ প্রচুর পরিমাণে এখানে পাওয়ার ইউটিলাইজ হয়। পাওয়ার মানে কি? কনভার্সন, এক এনার্জি থেকে হিট এনার্জিতে কনভার্ট, তাহলে প্রচুর পরিমাণে ইলেকট্রিক্যাল এনার্জি হিটে কনভার্ট হইতেছে, এই হিট বাইরে যেতেছে। এই হিট বাইরে যাওয়ার ফলে কি হইতেছে? আমার তার পুড়ে যেতেছে। এই কারণে যে কোনো শর্ট সার্কিটের ক্ষেত্রে আমাদের বাসা বাড়ির তার পুড়ে যায় শর্ট সার্কিট হলে। আমরা যদি এক প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট করার সময় কোনো কিছুতে শর্ট সার্কিট করে ফেলি, এরকম ভাবে দেখা যাবে আমার ডিভাইস নষ্ট হয়ে যেতেছে, তার পুড়ে যেতেছে। এই সমস্যাগুলো আমরা এখানে ফেস করব। তাহলে এটা হলো আমাদের ওপেন সার্কিট, আর এটা হলো আমাদের শর্ট সার্কিট কন্ডিশন। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা আমাদের নেক্সট, হ্যাঁ, এখানে আমার একটা প্রবলেম আছে, অর্থাৎ ম্যাথ ফিগার প্রবলেম। এখানে একটা সার্কিট ড্র দেওয়া আছে। এই সার্কিটের ক্ষেত্রে আমরা এই সার্কিটের কারেন্ট আই এর মান বের করব। আই সমান সমান আমরা কি জানি? ভি বাই আর, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। এখানে ভোল্টেজ কত? ভোল্টেজ হলো ই সমান সমান 10 ভোল্ট। আর রেজিস্ট্যান্স কত? খেয়াল করে দেখো এখানে রেজিস্ট্যান্স কত? এই দিকে একটা রেজিস্ট্যান্স আছে, আর এই দিকে কি শর্ট করা, শর্ট করা না? শর্ট করা মানে কি? এখানে কোনো রেজিস্ট্যান্স নাই। কারেন্টের বৈশিষ্ট্য হলো যে জায়গায় রেজিস্ট্যান্স নাই সেই দিক দিয়ে সমস্ত কারেন্ট ফ্লো করবে, ঠিক আছে? যে জায়গায় রেজিস্ট্যান্স আছে সেই জায়গা, দুইটা অপশন যদি থাকে, একটা পাথ হলো রেজিস্ট্যান্স আছে আর একটা পাথ হলো রেজিস্ট্যান্স নাই, তাহলে সমস্ত কারেন্ট যে দিক দিয়ে রেজিস্ট্যান্স নাই সেদিক দিয়ে ফ্লো করবে। রেজিস্ট্যান্স যেখানে আছে সেদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। এটা হলো কারেন্টের বৈশিষ্ট্য। তাহলে আমরা এখানে কি দেখতেছি? এই আই কারেন্ট টোটালটাই আমাদের যে পাথে রেজিস্ট্যান্স নাই এদিকে ফ্লো করতেছে, অর্থাৎ এটা একটা শর্ট সার্কিট হয়ে যেতেছে। এটা কি হয়ে যেতেছে? একটা শর্ট সার্কিট পাথ হয়ে যেতেছে। কারণ এদিকে যদি কারেন্ট ফ্লো করে, এটা যদি এদিকে যদি কোনো কারেন্ট নাই ফ্লো করে, তাহলে এই পাথ নাই বললেই চলে, এটা ক্যান্সেল, ঠিক আছে? যেহেতু আমাদের এখানে কোনো ধরনের রেজিস্ট্যান্স নাই, সুতরাং এই পাথ হলে আমার ক্যান্সেল হয়ে যেতেছে। তাহলে সমস্ত কারেন্ট আমার এদিক দিয়ে ফ্লো করতেছে। তাহলে আমরা কি দেখতেছি? এখানে আমরা দেখতেছি যে
এই যে এই দিক দিয়ে আমার সমস্ত কারেন্ট যদি ফ্লো করে, হ্যাঁ, তাহলে I ইকুয়াল টু ই বাই আর টি। এই কারেন্ট I সমান ই বাই আর টি। রেজিস্ট্যান্স যেহেতু এটা নাই, এইদিকে যেহেতু কোনো কারেন্ট ফ্লো করতেছে না, তাহলে এইটাই হলো আমাদের মেইন পাথ। তাহলে এই পাথটা আমি নেগলেক্ট ক্যান্সেল করতে পারবো। তাহলে আর টি এর মান কত আসবে? যেহেতু রেজিস্ট্যান্স নাই, আর টি এর মান আসবে 0। তাহলে 10/0 সমান ইনফিনিটি। I হলো আমাদের ইনফিনিটি, অর্থাৎ এটা একটা শর্ট সার্কিট, তাই না? সুতরাং আমরা এটা ইনফিনিটি আসলো। আচ্ছা, এটা আমাদের আর টির মান আমাদের ক্যালকুলেশন করে দেখাইছে। আর টি এইভাবে ক্যালকুলেশন করা যায়। এটা কিভাবে ক্যালকুলেশন করলো এটা আমরা কিছুক্ষণ পরে দেখব, ঠিক আছে? এটা আমরা করবো যে টোটাল রেজিস্ট্যান্স কিভাবে ক্যালকুলেট করে। তো আমরা নরমালি এটা বুঝলাম। আচ্ছা, সুতরাং এটা একটা শর্ট সার্কিট যেখানে কারেন্ট হলো ইনফিনিটি। আর কারেন্ট যেহেতু ইনফিনিটি, তাহলে এ এবং বি এর মাঝে ভোল্টেজ কত? শর্ট সার্কিটে এ এবং বি একই জিনিস, একই পয়েন্ট, সুতরাং এর মাঝে ভোল্টেজ 0। কারণ এ যা বি যা, এটা একটা তার দিয়ে কানেক্ট করা। এ আর বি একই পয়েন্ট, এর মধ্যে তো কোনো ভোল্টেজ ডিফারেন্স নাই। পটেনশিয়াল ডিফারেন্স আছে? নাই, একই জিনিস, একই পয়েন্ট, দুইটা মাথা, ঠিক আছে? এই কারণে এটার ভোল্টেজ হলো আমাদের 0। এটা হলো আমাদের একটা প্রবলেম। ওকে, এখন আমরা আমাদের নেক্সট টপিকে আসি। রেজিস্টরস ইন সিরিজ। সিরিজ রেজিস্টর, ঠিক আছে? হ্যাঁ, যদি একাধিক রেজিস্টর পরস্পরের সাথে সিরিজে কানেক্ট থাকে। সিরিজ কানেকশন জিনিসটা কি, এটা এখন আমরা একটু বোঝার চেষ্টা করি। দুইটা এলিমেন্ট সিরিজ হওয়ার শর্ত কি? মনে করো এখানে একটা এলিমেন্ট আছে, এলিমেন্ট বলতে মনে করো এখানে একটা রেজিস্টর আছে, ঠিক আছে? এখানে একটা রেজিস্টর আছে। আবার ধরো এখানে আরেকটা রেজিস্টর আছে, এটা আরেকটা এলিমেন্ট, ঠিক আছে? এই দুইটা রেজিস্টর সিরিজে কানেক্ট হবে, কিন্তু শর্তটা কি? দুইটা রেজিস্টর তখনই সিরিজে কানেক্ট হবে যখন এই দুইটা রেজিস্টরের মাঝে একটা কমন পয়েন্ট থাকবে। একটা কমন পয়েন্ট কি? যেমন ধরো এই দুইটা কানেক্ট করলাম, তাহলে এই দুইটার মাঝে কি এটা একটা কমন পয়েন্ট না? অর্থাৎ দুইটা যেখানে মিলিত হয়েছে, এরকম ভাবে একটা কমন পয়েন্ট, অর্থাৎ যেখানে দুইটা এলিমেন্ট মিলিত হয়, এরকম যদি একটা মাত্র কমন পয়েন্ট থাকে, কেবলমাত্র একটা, দুইটা কমন পয়েন্ট থাকলে হবে না, কেবলমাত্র একটা কমন পয়েন্ট থাকে, তাহলেই বলা যায় এই দুইটা এলিমেন্ট সিরিজে কানেক্টেড। যদি না এখান থেকে আরেকটা টার্মিনাল বের হয়ে যায় যেখানে আরেকটা এলিমেন্ট আছে, এটা কিন্তু সিরিজ না। অর্থাৎ শুধুমাত্র দুইটা এলিমেন্টের একটা কমন পয়েন্ট থাকতে হবে, তৃতীয় কোনো এলিমেন্ট সেখানে কানেকশনে থাকা যাবে না সিরিজ হইতে গেলে। সুতরাং এইটা আমার সিরিজ না। তৃতীয় কোনো এলিমেন্ট যদি থাকে তাহলে সেটা আমার সিরিজ কানেকশন হবে না। সুতরাং আমাদের সিরিজ কানেকশন হইতে গেলে তৃতীয় এলিমেন্টরে বুঝে ফেলতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তৃতীয় এলিমেন্ট থাকার পরও এটা সিরিজ হইতে পারে যদি তৃতীয় একটা এলিমেন্ট এমন থাকে যে এলিমেন্ট দিয়ে কোনো কারেন্ট ফ্লো করে না। ধরো এমন একটা সার্কিট আমি ড্র করছি, সার্কিটে ধরো এখানে একটা ব্যাটারি লাগাইছি, এখানে একটা ব্যাটারি লাগাইছি, ঠিক আছে? ব্যাটারি লাগাই এইভাবে কানেক্ট করছি। তাহলে এখানে যদি আমি এইভাবে ব্যাটারি লাগাই কানেক্ট করি, তাহলে কারেন্ট কি করবে? এদিক দিয়ে ফ্লো করবে, তাই না? এদিক দিয়ে ফ্লো করবে, এদিক দিয়ে ফ্লো করবে, এদিক দিয়ে ফ্লো করবে, কিন্তু এই দিকটা কিন্তু কোনো ধরনের কারেন্ট ফ্লো হবে না। এদিক দিয়ে কারেন্ট ফ্লো হবে? হবে না, কারণ এইদিকে কোনো ক্লোজ পাথ নাই, কারেন্ট ফ্লো করার কোনো জায়গা নাই। এটা একটা ফ্লোটিং, ভাসমান একটা টার্মিনাল। এই ধরনের ভাসমান টার্মিনাল যদি থাকে যেদিকে কোনো কারেন্ট ফ্লো করে না, এই ক্ষেত্রেই দুইটা এলিমেন্টের একটা কমন পয়েন্ট থাকার পরেও সেইটা সিরিজ কানেকশন হইতে পারে, ঠিক আছে? অর্থাৎ দুইটা কমন পয়েন্ট, একটা কমন পয়েন্ট, একটা ফ্লোটিং টার্মিনাল, তাহলে এই দুইটা এলিমেন্ট সিরিজে থাকতে পারে। কিন্তু যদি এখানে কারেন্ট ফ্লো করার কোনো পাথ থাকে, ধরো এইভাবে কানেকশনে আছে, তাহলে কিন্তু এটা সিরিজ কানেকশন নাই, এটা তখন সিরিজে না, কারণ এখানে তৃতীয় একটা টার্মিনাল বের হয়ে গেছে। দুইটা এলিমেন্টের একটা কমন পয়েন্ট ঠিক আছে, কিন্তু তার সাথে তৃতীয় টার্মিনাল বের হয়ে গেছে, এই কারণে এটা তখন সিরিজ কানেকশন হবে না, ঠিক আছে? তাহলে সিরিজ কানেকশনের শর্তটা আমরা কি পাইলাম? অবশ্যই দুইটা এলিমেন্টের একটা কমন পয়েন্ট থাকতে হবে, সেই কমন পয়েন্ট থেকে তৃতীয় কোনো টার্মিনাল বের হয়ে যেতে পারবে না। যদি বের হয়ে যায়ও, সেই টার্মিনালটা ভাসমান বা ফ্লোটিং থাকবে, কোনো ধরনের কারেন্ট ফ্লো করবে না। এক্ষেত্রেই বলতে পারি দুইটা এলিমেন্ট সিরিজে কানেক্টেড আছে। আর সিরিজ সার্কিটের ক্ষেত্রে অবশ্যই আমার কারেন্ট এক থাকবে, একই কারেন্ট ফ্লো করবে। কখনো এই রেজিস্টরে একটা কারেন্ট, এই রেজিস্টরে আলাদা কারেন্ট ফ্লো করতে পারবে না, কারণ পাথ একটাই, একটা পাথই, একই পাথে কখনো দুই রকমের কারেন্ট ফ্লো করে না। এখানে যদি 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে, এই 10 অ্যাম্পিয়ার কারেন্ট এই রেজিস্টরের ভিতর দিয়ে ফ্লো করবে, এই 10 অ্যাম্পিয়ার কারেন্ট এই রেজিস্টরের ভিতর দিয়ে ফ্লো করবে। এখানে 5, এখানে 5 অ্যাম্পিয়ার এইভাবে ফ্লো করতে পারে না, কারণ এই কারণে সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট কনস্ট্যান্ট, একই কারেন্ট ফ্লো করে,
ঠিক আছে, কারেন্ট কখনো ডিফারেন্ট হতে পারে না, কিন্তু এই দুইটা রেজিস্টরের ভোল্টেজ ড্রপ আলাদা আলাদা হতে পারে। ঠিক আছে, মনে করো এই রেজিস্টরে টোটাল এখানে ভোল্টেজ ধরলাম আমি এখানে 50 ভোল্ট, এই ব্যাটারি 50 ভোল্ট সাপ্লাই দিতেছে। 50 ভোল্টের মধ্যে এই রেজিস্টর ধরো 30 ভোল্ট ড্রপ করতেছে, এই রেজিস্টর ধরো 20 ভোল্ট ড্রপ করতেছে। এটা হইতে পারে, এটা ডিপেন্ড করতেছে রেজিস্ট্যান্সের মানের উপরে। রেজিস্ট্যান্সের মান যত বেশি সেই রেজিস্টরে ভোল্টেজ ড্রপ তত বেশি, রেজিস্ট্যান্সের মান যত কম সেই রেজিস্টরে ভোল্টেজ ড্রপ তত কম। কোন রেজিস্টরে কতটুকু ভোল্টেজ ড্রপ হয় এটা আমরা সামনে যখন ভোল্টেজ ডিভাইডার রুল করব তখন দেখব কোন রেজিস্টরে কতটুকু ভোল্টেজ ড্রপ হয়। ঠিক আছে, তাহলে সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট ফিক্সড, কিন্তু এক একটা এলিমেন্টে ভোল্টেজ ভিন্ন ভিন্ন হতে পারে। আর দুইটা এলিমেন্টে একটা কমন পয়েন্ট থাকবে, কমন পয়েন্ট থেকে অন্য কোনো টার্মিনাল বের হয়ে যাবে না, যদি যায়ও সেই টার্মিনালটা থাকবে ফ্লোটিং টার্মিনাল, কোনো কারেন্ট ফ্লো করবে না সেই টার্মিনালের ভিতরে। এই ক্ষেত্রে দুইটা এলিমেন্ট সিরিজ হতে পারে। এখন এই এক্সাম্পল আসি, এখানে R1 রেজিস্টর এবং R2 রেজিস্টরের মাঝে একটা কমন পয়েন্ট আছে, পুরো টার্মিনাল বের হয় নাই, সুতরাং এই দুইটা সিরিজ। R2 এবং R3 এর মাঝে একটা রেজিস্টর একটা কমন পয়েন্ট আছে, কোনো টার্মিনাল বের হয় নাই, সুতরাং সিরিজ। এই দুইটার মাঝে কমন পয়েন্ট আছে, কোনো টার্মিনাল বের হয় নাই, সুতরাং সিরিজ। এই রেজিস্টর এবং ব্যাটারির মাঝে একটা কমন পয়েন্ট আছে, কোনো টার্মিনাল বের হয় নাই, সুতরাং সিরিজ। এই রেজিস্টর এবং এই ব্যাটারির মাঝে কমন পয়েন্ট আছে একটা, এটা পুরোটার মধ্যে ধরা আছে কোনো পয়েন্ট একটা কমন পয়েন্ট, কোনো ধরনের টার্মিনাল বের হয়, সুতরাং এটা সিরিজ। সুতরাং এটার সাথে এটা সিরিজ, 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 প্রত্যেকটার সাথে সিরিজ, সুতরাং এটা একটা সিরিজ সার্কিট। কোন একটা সিরিজ সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স হলো প্রত্যেকটা রেজিস্ট্যান্সের যোগফল। এখন এই সবগুলো রেজিস্ট্যান্সকে আমি একটা রেজিস্ট্যান্স দিয়ে লিখতে পারি, এই সবগুলো রেজিস্ট্যান্সের বদলে আমি একটা রেজিস্ট্যান্স দিয়ে লিখতে পারি। এই রেজিস্ট্যান্সকে বলা হয় টোটাল রেজিস্ট্যান্স বা আরটি বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এর আরেকটা নাম হলো আর ইকুইভ্যালেন্ট, আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে, এই টোটাল রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সমান সমান লিখতে পারি আরটি ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4, অর্থাৎ সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল সমান সমান 18 ওহম। তাহলে এই রেজিস্টরের টোটাল রেজিস্ট্যান্স হলো আমার 18 ওহম। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা আমার নেক্সট পার্টে যাই। এই যেখানে লেখা আছে দে হ্যাভ ওয়ান টার্মিনাল ইন কমন, কারেন্ট ইজ সেম ফর অল এলিমেন্ট বাট ভোল্টেজ ইজ ডিফারেন্ট। ভোল্টেজ ড্রপ হলো V1 ইকুয়াল টু IR1। এই রেজিস্টরের মানের উপর ডিপেন্ড করতেছে, R1 হলো রেজিস্টরের মান, R2 রেজিস্টরের মান। I যদি এক থাকে R1 এবং R2 মানের উপর ডিপেন্ড করে ভোল্টেজ ড্রপ V1 এবং V2 নির্ধারিত হয়। ঠিক আছে, আমরা এটা ভোল্টেজ ডিভাইডার রুল, এটাও ওহমস লতে করছি, আমরা এটা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করেও এটা আমরা করতে পারবো। ঠিক আছে, ওকে। এখন আমরা প্রবলেম 2 দেখি। হ্যাঁ, এখানে একটা সিরিজ সার্কিট দেয়া আছে, এটা একটা সিরিজ সার্কিট, আমরা বুঝতেই পারতেছি একটা করে কমন পড়বে প্রত্যেকটার সাথে। আমার এখানে বের করতে হচ্ছে ফাইন্ড দ্য টোটাল রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তারপরে কি ক্যালকুলেট সোর্স কারেন্ট, সোর্স কারেন্ট ক্যালকুলেট করতে বলছে। আর টোটাল রেজিস্ট্যান্স কত, যেহেতু সিরিজ কানেকশন টোটাল রেজিস্ট্যান্স হলো তিনটা রেজিস্ট্যান্সের যোগফল। আর সোর্স কারেন্ট কোনটা, এই যে আইএস কারেন্ট যেটা, এটা হলো সোর্স কারেন্ট। এটা সোর্স কারেন্ট, এই যে এটা হলো আমার সোর্স কারেন্ট। এই সোর্স কারেন্ট কত, ভোল্টেজ ভাগ টোটাল রেজিস্ট্যান্স, তাহলে তো সোর্স কারেন্ট বাড়াইব। ভোল্টেজ যদি হয় হয় 20 ভোল্ট, আর টোটাল রেজিস্ট্যান্স দিয়ে যেটা বাড়ায় সেটা দিয়ে ভাগ করলে I ইকুয়াল টু V বাই R, এই ফর্মুলা, অর্থাৎ ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্স বের করলেই টোটাল এখানে আমাদের আইএস বের হতে হবে। ডিটারমাইন্ড বাই ভোল্টেজ ড্রপ, আইএস যদি জানি তাহলে V1 মানে কত, R1 এর একটা হচ্ছে ভোল্টেজ ড্রপ সমান সমান V1 ইকুয়াল টু I1 R1। ওকে, আমরা এখানে জানি ভোল্টেজ V ইকুয়াল টু IR। এই ভোল্টেজ V ইকুয়াল টু IR ফর্মুলা যদি আমরা ইউজ করি, তাহলে এখানে R1 রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ, অর্থাৎ R1 রেজিস্টর যে পরিমাণ ভোল্টেজকে কনভার্সন করবে, অর্থাৎ যে পরিমাণ ভোল্টেজকে খরচ করবে, ব্যয় করবে, তার নাম যদি V1 হয়। R2 রেজিস্টর যে পরিমাণ ভোল্টেজকে খরচ করবে তা সেটা যদি V2 হয়। R3 রেজিস্টর যে পরিমাণ ভোল্টেজকে খরচ করবে সেটা যদি V3 হয়, তাহলে আমরা বলতে পারি এখানে V1 ইকুয়াল টু কি বলতে পারি, কারেন্ট গুণন R1। কারেন্ট এখানে কত, টোটাল কারেন্ট এখানে হলো IS গুণন R1। ঠিক আছে, অনুরূপভাবে আমরা বলতে পারি এখানে V2 সমান সমান বলতে পারি এখানে IS গুণন R2। ওরকমভাবে V3 সমান সমান বলতে পারি IS গুণন R3। ঠিক আছে, এইভাবে আমি প্রত্যেকটা
ভোল্টেজের প্রত্যেকটা রেজিস্টরে কি পরিমাণ ভোল্টেজ ব্যয় হচ্ছে সেটা আমরা সহজে বের করতে পারি। 4 নাম্বার আমরা পাইছি কি ক্যালকুলেট দ্য পাওয়ার ডিসিপেটেড বাই R1 R2 R3। R1 R2 এবং R3 কি পরিমাণ পাওয়ার ব্যয় করতেছে, ঠিক আছে, কি পরিমাণ পাওয়ার সে কনজাম্পশন করতেছে সেটা আমাদের বের করতে বলছে। পাওয়ারের ফর্মুলা কি, যদি রেজিস্টর থাকে তাহলে আমরা পাওয়ার, ধরো R1 এর একটা হচ্ছে পাওয়ার, তাহলে পাওয়ার হলো P1, R1 এর একটা হচ্ছে পাওয়ার যদি হয় P1, ফর্মুলা কি, P1 হলো I স্কয়ার R1, তাই না? অথবা আরেকটা ফর্মুলা আমরা যদি করতে পারি সেটা হলো IS V1, P ইকুয়াল টু VI ফর্মুলা, V এবং I ফর্মুলা থেকে আমরা পেতে পারি। ওরকম ভাবে আমরা যদি হিসাব করি P2 সমান সমান লিখতে পারি I স্কয়ার R2 সমান সমান লিখতে পারি V2 IS, P ইকুয়াল টু VI ফর্মুলা থেকে। ওরকম ভাবে আবার লিখতে পারি আমরা P3 সমান সমান লিখতে পারি IS স্কয়ার R3 সমান সমান লিখতে পারি V3 IS। এইভাবে পাওয়ারের ফর্মুলাতে আমরা এখানে পাওয়ার ক্যালকুলেট করতে পারি। R1 আর R2 R3 হচ্ছে কি পরিমাণ পাওয়ার কনজাম্পশন হচ্ছে সেটাকে আমরা এখানে ইজিলি ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের কি বলছে ই নাম্বারে, ডিটারমাইন দ্য পাওয়ার ডেলিভার্ড বাই দ্য সোর্স and compare it to the sum of the power levels of the circuit। এখানে সোর্স কি পরিমাণ পাওয়ার ডেলিভার করতেছে সেটা বাইর করতে বলছে এবং কম্পেয়ার করতে বলছে সাম অফ দ্য পাওয়ার লেভেল অফ দ্য সার্কিট, অন্যান্য রেজিস্টার কি পরিমাণ পাওয়ার কনজিউম করতেছে সেটার সাথে সোর্স কি পরিমাণ পাওয়ার ডেলিভার করতেছে তার কম্পেয়ার করতে বলছে। দুইটা সমান কিনা এটা দেখাইতে বলতেছে। যে পরিমাণ পাওয়ার ডেলিভার হবে সোর্স তো বিভিন্ন রেজিস্টার তো ওইটুকুই পাওয়ার কনজিউম করবে, তাহলে অবশ্যই ডেলিভার্ড পাওয়ার সমান সমান কনজিউম পাওয়ার হওয়ার কথা। এটা হয়েছে কিনা সেটা প্রমাণ করতে বলছে। তাহলে ডেলিভার্ড পাওয়ার আমরা কিভাবে বের করতে পারি? ডেলিভার্ড পাওয়ারকে আমরা সহজে বের করতে পারি এখানে V ইকুয়াল টু P ইকুয়াল টু VI ফর্মুলা দিয়ে। P সমান সমান কি, I হলো IS আর V হলো এখানে E, অর্থাৎ EIS। P ইকুয়াল টু EIS ফর্মুলাতে আমরা সহজে ডেলিভার্ড পাওয়ার অর্থাৎ যে পরিমাণ পাওয়ার সাপ্লাই দিতেছে সেটা আমরা বের করতে পারি। এই পাওয়ার সমান সমান এই তিনটা পাওয়ারের যোগফল P1 প্লাস P2 প্লাস P3 সমান যোগফল, এটা আমরা দেখাবো, তাহলেই আমাদের এই প্রবলেম সলভ। আচ্ছা, আমরা এগুলো ধারাবাহিকভাবে দেখি। এই যে প্রথমে টোটাল রেজিস্ট্যান্স বের করছে, তিনটা রেজিস্টারের যোগফল, তারপরে সোর্স কারেন্ট সমান সমান ইটি বাই আরটি, ই বাই আরটি অর্থাৎ ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স ফর্মুলা। তারপরে V1 হলো IR1, V2 হলো IR3, V3 হলো IR3, V2 IR2, V3 হলো IR3। এর I মানে IS, এখানে I মানে এখানে IS, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখানে P পাওয়ার বের করতেছি P ইকুয়াল টু VI ফর্মুলাতে অথবা I স্কয়ার R1 ফর্মুলাতে, ঠিক আছে। এগুলোতে এই যে এখানে পাওয়ার P1 ইকুয়াল টু V1 I সমান সমান অথবা I স্কয়ার R1, পাওয়ার P2 ইকুয়াল টু V2 I অথবা I স্কয়ার R2। এখানে I মানে কিন্তু IS, এখানে জাস্ট এসটা উল্লেখ করা হয় নাই, ইজ জাস্ট IS, ঠিক আছে। P3 সমান সমান V3 IS অর I স্কয়ার R3। আর 4 নাম্বার আমার 5 নাম্বার কোশ্চেন কি ছিল, সোর্সের ডেলিভার্ড পাওয়ার EIS ইকুয়াল টু P1 প্লাস P2 প্লাস P3। ক্যালকুলেশন করে দেখো এগুলো মিলে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এটা দেখলাম। এখন আরেকটা আছে হোমওয়ার্ক। তো এখানে আমাদের একটা প্রবলেম দেয়া আছে, এখানে টোটাল রেজিস্ট্যান্স বের করতে বলছে। টোটাল রেজিস্ট্যান্স মানে কি, সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল। IS বের করতে বলছে। IS মানে কি, সাপ্লাই ভোল্টেজ E ডিভাইডেড বাই RT বা R ইকুইভ্যালেন্ট, টোটাল রেজিস্ট্যান্সে ভাগ করে দিলেই, ভোল্টেজকে টোটাল রেজিস্ট্যান্সে ভাগ করে দিলেই IS পাওয়া যাবে। V1 কত, V1 হলো IS R1 অথবা I স্কয়ার R1, সেখান থেকে তাই না। V2 হলো IS R2 অথবা IS স্কয়ার R2, না না সরি, V1 ইকুয়াল টু IR, তাহলে IS R1, V2 ইকুয়াল টু IS R2, V3 ইকুয়াল টু IS R3, ঠিক আছে। পাওয়ার কত, পাওয়ার হলো যে IS স্কয়ার R1, IS স্কয়ার R2, IS স্কয়ার R3। ডেলিভার্ড পাওয়ার কত, P ডেলিভার্ড, এখানে V ইকুয়াল টু IR ফর্মুলা, না সরি, P ইকুয়াল টু VI ফর্মুলা, P ইকুয়াল টু VI,
পাওয়ার পি ইকুয়াল টু ভিআই। ভি কত, এখানে হলো আমাদের ই সাপ্লাই ভোল্টেজ, আর আই কত, এখানে আইএস, ইআইএস, পি ডেলিভার সমান সমান ইআইএস। তাহলে এটা আমাদের সলভ করা হয়ে গেল। ঠিক আছে, ওকে, আমাদের সিরিজ রেজিস্টর ইনশাল্লাহ শেষ। এখন আমরা রেজিস্টরস ইন প্যারালাল দেখব। ঠিক আছে, একাধিক রেজিস্টর যদি প্যারালাল কানেকশনে থাকে তাহলে কি ঘটে। তার আগে আমাদের শিখতে হবে হোয়াট ইজ প্যারালাল। প্যারালাল জিনিসটা কি, কখন বুঝবো যে দুইটা এলিমেন্ট পরস্পর প্যারালাল, আর কখন বুঝবো যে দুইটা এলিমেন্ট পরস্পর প্যারালাল না। তাহলে প্যারালালের কন্ডিশনটা আমাকে ফার্স্ট শিখতে হবে। সিরিজের কন্ডিশন তো আমরা জানি, দুইটা এলিমেন্ট তখনই সিরিজ হবে যখন তাদের মধ্যে একটা কমন পয়েন্ট থাকবে, সেই কমন পয়েন্ট থেকে অন্য কোনো টার্মিনাল বের হয়ে যাবে না, এবং যদি কোনো কমন পয়েন্ট থেকে অন্য কোনো টার্মিনাল বের হয়েও যায় সেই টার্মিনাল থাকবে ফ্লোটিং, অর্থাৎ সেই টার্মিনালের মধ্যে কোনো ধরনের কারেন্ট ফ্লো হবে না। এই ধরনের কন্ডিশনে যদি স্যাটিসফাইড হয় তাহলে বলতে পারে দুইটা এলিমেন্ট হলো পরস্পর সিরিজ। সিরিজ সার্কিটে কি থাকে, একই কারেন্ট ফ্লো করে, বাট প্রত্যেকটা এলিমেন্টে ভোল্টেজ ড্রপ ভিন্ন ভিন্ন হইতে পারে, তাই না? এটা আমরা সিরিজ সার্কিটে দেখছি। আচ্ছা, এখন প্যারালালে কন্ডিশন কি, দুইটা এলিমেন্ট পরস্পর কোন কন্ডিশনে থাকলে আমরা বলতে পারি যে সেটা প্যারালাল। দুইটা এলিমেন্ট, মনে করি এখানে দুইটা এলিমেন্ট রেজিস্টার আছে, মনে করি এটা একটা রেজিস্টার, ঠিক আছে, আর এখানে একটা রেজিস্টার আছে। এই দুইটা রেজিস্টার পরস্পর প্যারালাল হবে তখনই যখন এই দুইটা রেজিস্টারের মধ্যে অবশ্যই দুইটা কমন পয়েন্ট থাকবে, অর্থাৎ এই রেজিস্টারের এক প্রান্ত এই রেজিস্টারের এক প্রান্তের সাথে একত্রে কানেক্টেড থাকবে, অর্থাৎ একটা কমন পয়েন্ট থাকবে, ঠিক আছে। আবার এই রেজিস্টারের এক প্রান্ত এই রেজিস্টারের আরেক প্রান্তের সাথে আরেকটা কমন পয়েন্ট থাকবে। যদি দুইটা এলিমেন্টের মধ্যে দুইটা কমন পয়েন্ট থাকে, অর্থাৎ টু অর মোর এলিমেন্টস আর ইন প্যারালাল ইফ দে হ্যাভ টু পয়েন্ট ইন কমন, দুই বা ততোধিক এলিমেন্ট প্যারালাল হতে পারে যদি তাদের মধ্যে আমাদের দুইটা কমন পয়েন্ট থাকে। যেমন এখানে যদি আরেকটা রেজিস্টার হয় তাহলে এই তিনটা রেজিস্টার পরস্পর প্যারালাল যদি এই তিনটার মধ্যে আমার কমন পয়েন্ট থাকে, দুইটা কমন পয়েন্ট থাকে, এটা হলো একটা কমন পয়েন্ট আর এটা হলো একটা কমন পয়েন্ট, তাহলে কি এই তিনটা রেজিস্টারের মধ্যে দুইটা কমন পয়েন্ট আছে, এই জন্য এই তিনটা রেজিস্টার পরস্পর প্যারালাল। তাহলে প্যারালালের কন্ডিশন হলো কমন পয়েন্ট। এই কমন পয়েন্ট থেকে কোন টার্মিনাল বের হয়ে যাক কি না যাক এতে করে কোনো কিছু যায় আসে না। এখানে টার্মিনাল বের হয়ে গেলেও কোনো সমস্যা নাই, না গেলেও কোনো সমস্যা নাই, কেবলমাত্র একা দুই বা ততোধিক এলিমেন্টের মধ্যে দুইটা কমন পয়েন্ট থাকলেই বলা যায় তারা পরস্পর প্যারালাল। ক্লিয়ার? তাহলে প্যারালালের কন্ডিশন হলো অবশ্যই সেখানে দুইটা কমন পয়েন্ট থাকতে হবে। এখন খেয়াল করে দেখো, এই যে রেজিস্টার R1 R2 R3 R4 এবং সোর্স ই, এগুলোর মধ্যে দুইটা কমন পয়েন্ট আছে। এখন এই দুইটার মধ্যে কমন পয়েন্ট হলো যেটা এইটুকু, ঠিক আছে। এখন এই সবগুলোর মধ্যে কমন পয়েন্ট কোনটা, এই যে এই পুরাটাই হলো কমন পয়েন্ট, তাই না? এই পুরাটাই হলো তার কমন পয়েন্ট। আবার এখানে হলো এগুলো হলো তার, আচ্ছা আমার আকারটা বেশি এলোমেলো হয়ে যেতেছে, ওকে, হ্যাঁ আমরা ভালো করে রাখি, হ্যাঁ এই যে এটা হলো তার পুরাটাই হলো কমন পয়েন্ট, তাই না? তাহলে এই R1 R2 R3 এর মাঝে এই দুইটা কমন পয়েন্ট আছে, এগুলো তো সব একই পয়েন্ট, এগুলো তো সব একই পয়েন্ট, এগুলো তো কোনো পার্থক্য নাই, ঠিক আছে, এগুলো সব একই পয়েন্ট। এগুলোকে এইভাবে না আইকে আমি এইভাবে যদি আঁকতাম, ধরো আমি এখানে একটা ব্যাটারি দিলাম, ঠিক আছে, এখানে একটা রেজিস্টার দিলাম, এখানে আরেকটা রেজিস্টার দিলাম, এখানে আরেকটা রেজিস্টার দিলাম, ঠিক আছে, এটা একটা কমন পয়েন্ট, এটা একটা কমন পয়েন্ট, এইভাবে যদি আঁকতাম এটা আর এটা একই সার্কিট, এই দুইটা হলো একই সার্কিট, কারণ এগুলো জাস্ট তার, এগুলো জাস্ট তার, এগুলো একই পয়েন্ট, এগুলো হলো একই পয়েন্ট। তাহলে এই দুইটা এলিমেন্টই সবগুলো এলিমেন্টের মধ্যে দুইটা কমন পয়েন্ট আছে, এই জন্য এই সবগুলো হলো পরস্পর পরস্পরের প্যারালাল। কোন একটা প্যারালাল সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স বের করার ফর্মুলা কি, তো এইটা একটা প্যারালাল সার্কিট, এই প্যারালাল সার্কিটের ইকুইভ্যালেন্ট টোটাল রেজিস্ট্যান্স হলো আরটি। তাহলে এই সবগুলো প্যারালালের বদলে আমি এখানে একটা আরটি লিখতে পারি। এই আরটির মান কত হবে, এই আরটির মান বের করার ফর্মুলা হলো 1/RT equal to 1/R1 plus 1/R2 plus 1/R3 plus 1/R4, অর্থাৎ যতগুলো এখানে প্যারালাল ব্রাঞ্চ আছে, ঠিক আছে, এখানে যদি R4 থাকে, ঠিক আছে, যতগুলো প্যারালাল ব্রাঞ্চ আছে সবগুলো প্যারালাল ব্রাঞ্চে আমি 1/R আকারে লিখবো, অর্থাৎ 1/R1 plus 1/R2 plus 1/R3 plus 1/R4, এটা হলো আরটি।
এটাকে আমি এখন যোগ করে দিলাম, সবগুলোকে যোগ করে দিলে এটা পেলাম। এখন আরটিটার উল্টাই দিলাম, আরটিটার উল্টাই দিলে এটা পেলাম। তাহলে এখান থেকে কি পেলাম, টোটাল রেজিস্ট্যান্স সমান সমান প্রত্যেকটা রেজিস্ট্যান্সের গুণফল R1 R2 R3 R4 ডিভাইডেড বাই তিনটে করে যোগফল R1 R2 R3 প্লাস R2 R3 R4 প্লাস R3 R4 R1 প্লাস R4 R1 R2। ঠিক আছে, যদি চারটে এলিমেন্ট থাকে তাহলে প্রথমে হলো চারটে গুণ করব, তারপরে তিনটা করে নিয়ে সবগুলোর যোগফল আকারে লিখব। তাহলে এই ফর্মুলাটা আমরা যদি মনে রাখি, এই ফর্মুলা দিয়ে আমরা যে কোনো রেজিস্টরের টোটাল রেজিস্ট্যান্স, প্যারালাল ব্রাঞ্চের টোটাল রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সকে বের করতে পারি। এখন ওই যে কিছুক্ষণ আগে আমি একটা জিনিস বলছিলাম, যেটা আমরা পরে যাই দেখবো যে আগের লেকচারগুলোতে, ঠিক আছে, যে একটা ফর্মুলা টোটাল রেজিস্ট্যান্স বের করা, ওটা কিভাবে বের করছে আমরা একটু খেয়াল করে। এই যে এখানে বলছিলাম, এখানে টোটাল রেজিস্ট্যান্স আরটিটা বের করছে। কিভাবে বের করছে, এখানে রেজিস্ট্যান্স হলো 2 আর এখানে হলো 0, তাহলে কত, দুইটা রেজিস্ট্যান্সের গুণফল 2 * 0 ডিভাইডেড বাই, এখন যেহেতু দুইটা তাহলে একটা করে যাবে 2 + 0, ওই ফর্মুলা ইউজ করে যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। তাহলে এটা আমরা পাইলাম। ঠিক আছে, ওকে, আচ্ছা, হ্যাঁ, যেমন ধরো এখানে আমি আবার একটু দেখাই। মনে করো দুইটা রেজিস্টরই দাও, মনে করো এটা একটা ভোল্টেজ সোর্স, এটা একটা টোটাল রেজিস্ট্যান্স, এটা একটা টোটাল, এটা একটা তার রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সের মান হলো R1, এই রেজিস্ট্যান্সের মান হলো R2। তাহলে টোটাল আরটি কত, আরটি তাহলে কত আসবে, 1/RT, ফর্মুলা ফেলাও, 1/RT = 1/R1 প্লাস 1/R2। এটা সমান সমান লিখতে পারি R1 R2 ডিভাইড বাই, এখানে হলো R1 R2 প্লাস R1। এটাকে যদি আমি একটু সাজাই লিখি তাহলে লিখতে পারি, উল্টায় দিলাম, উল্টায় সাজাই লিখলাম, তাহলে আরটি সমান সমান কি লিখতে পারি, আরটি = R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। ঠিক আছে, ওই কিছুক্ষণ আগে যে ফর্মুলাটা দেখলাম ওই ফর্মুলাটা। ঠিক আছে, অর্থাৎ দুইটা রেজিস্ট্যান্স থাকলে দুইটা রেজিস্ট্যান্সের গুণফল বাই রেজিস্ট্যান্সগুলোর যোগফল, এই ফর্মুলাটা লিখতে পারি। এখন যদি দুইটা রেজিস্ট্যান্স সমান হয়, মনে করি R1 = R2 = R হলো, তাহলে দুইটা রেজিস্ট্যান্সের প্যারালাল কত থাকবে, দুইটা রেজিস্ট্যান্সের প্যারালাল হবে RT সমান সমান এই ফর্মুলায় R1 R2 এর জায়গায় R বসাই দাও, তাহলে কি থাকে, R গুণন R ডিভাইডেড বাই, এখানেও R1 R2 এর জায়গায় R বসাই দাও, তাহলে কি থাকে, R যোগ R সমান সমান থাকে টুয়াইস R বাই R², তাহলে R গুণন R ডিভাইডেড বাই টুয়াইস R, এক আর কাটাকাটি থাকে হলো আমার R/2। তাহলে সমান রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট হলো ওই রেজিস্ট্যান্সের 2 দিয়ে ভাগ। ঠিক আছে, ওইটা 2 দিয়ে ভাগ। এখন যদি এখানে তিনটা রেজিস্ট্যান্স থাকে তাহলে কি হতো, খেয়াল করো, যদি এখানে তিনটা রেজিস্ট্যান্স থাকে তাহলে প্যারালাল কি হবে, তাহলে এটা বুঝতে পারছো তো, যদি রেজিস্ট্যান্সের মান সমান হয় তাহলে দুইটা রেজিস্ট্যান্সের টোটাল রেজিস্ট্যান্স হলো ওই রেজিস্ট্যান্সকে 2 দিয়ে ভাগ করা। এই যে এখান থেকে আমি দেখলাম, এভাবে আমরা শর্টকাটে সহজেই আমরা টোটাল রেজিস্ট্যান্স, এভাবে টোটাল রেজিস্ট্যান্স শর্টকাটে সহজে বের করতে পারবো। এখন আমি আরেকটা সার্কিট ড্র করি। আমি এখানে যেহেতু জায়গা নাই সেহেতু আমি এখানে একটা, হ্যাঁ, এটা একটা ড্র করি। আচ্ছা, এখন মনে করো আমি এখানে একটা প্যারালাল সার্কিট নিচ্ছি যার তিনটা রেজিস্ট্যান্স, R1, এটা হলো আমার R2, এটা হলো আমার R3। ঠিক আছে, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত, তাহলে এর টোটাল রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট অর RT সমান সমান আমি লিখতে পারি, কি লিখতে পারি, আচ্ছা, এর ইকুইভ্যালেন্ট বা RT হলো 1/RT = 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3।
তো এখান থেকে আমি দিতে পারি R1 R2 R3, তাহলে এটা থাকে হলো আমাদের R2 R3 প্লাস R3 R1 প্লাস R1 R2। আচ্ছা, সুতরাং RT উল্টাই দিলাম, তাকে হলো আমাদের R1 R2 R3 ডিভাইডেড বাই হ্যাঁ ডিভাইডেড বাই R1 R2 প্লাস R2 R3 প্লাস R3 R1, ঠিক আছে এটা। তাহলে তিনটে রেজিস্টার হলে এর টোটাল রেজিস্ট্যান্স R1 R2 R3 ডিভাইডেড বাই দুইটা করে, চারটে হলে এখানে R1 R2 R3 R4 হয়, আর এখানে তিনটা করে। পাঁচটা রেজিস্ট্যান্স হলে R1 R2 R3 R4 R5 হয়, আর এখানে চারটে করে হবে, ঠিক আছে। তাহলে ফর্মুলা হলো এটা, ক্লিয়ারলি তো। এখানে তিনটা যেহেতু R1 R2 R3 ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস R2 প্লাস R3 প্লাস R3 প্লাস R1। এখন যদি প্রত্যেকটা রেজিস্টার সমান হতো তাহলে কি হতো? মনে করো R1 ইকুয়াল টু R2 ইকুয়াল টু R3 ইকুয়াল টু R হইল, তাহলে এই সমীকরণে RT কত হইতো? RT হইতো আমাদের এখানে হলো R R R ডিভাইডেড বাই এটা হলো R গুণন R, তাই না? তাহলে হয়তো হলো R R প্লাস R R প্লাস R R, এটা সমান সমান হলো আমাদের R R R ডিভাইডেড বাই 3R R। এই R R কাটা, এখানে R R কাটা, থাকে হলো আমাদের R বাই 3, তাই না? R বাই 3। তাহলে দুইটা রেজিস্ট্যান্স হইলে আমার দুইটা রেজিস্ট্যান্স যদি থাকতো তাহলে এর টোটাল রেজিস্ট্যান্স দুইটা রেজিস্ট্যান্স সমান হলে এর টোটাল রেজিস্ট্যান্স হইতো R বাই 2। তিনটা রেজিস্ট্যান্স যদি পরস্পর সমান হয় তাহলে টোটাল রেজিস্ট্যান্স হয় R বাই 3। এরকম ভাবে চারটা রেজিস্ট্যান্স যদি পরপর সমান হয় তাহলে টোটাল রেজিস্ট্যান্স দাঁড়ায় হলো R বাই 4। অর্থাৎ যতগুলো প্যারালাল ব্রাঞ্চ আছে সবগুলো রেজিস্ট্যান্স যদি সমান হয় তাহলে তার টোটাল রেজিস্ট্যান্স হলো ওই রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই যতগুলো ব্রাঞ্চ আছে ততগুলো ব্রাঞ্চ, ঠিক আছে। এটা হলো আমাদের জেনারেল ফর্মুলা, এখান থেকে আমরা এটা দেখতে পেলাম, ক্লিয়ার। তাহলে এইভাবে শর্টকাটে আমরা খুব দ্রুত এই প্রবলেমগুলো সলভ করতে পারবো যদি এই ধরনের টেকনিকগুলো আমরা মনে রাখি, ঠিক আছে। আচ্ছা, এখন এই প্যারালাল ব্রাঞ্চের ক্ষেত্রে আমাদের ভোল্টেজ সবসময় সমান থাকবে। ভোল্টেজ আর সেম ফর অল এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্টে ভোল্টেজ সমান। কিভাবে সমান? এখানে ভোল্টেজটা দেখো, এই ভোল্টেজটা যদি আমার 10 ভোল্ট হয়, একই ভোল্টেজ তো এখানেও প্রয়োগ হইতেছে, একই ভোল্টেজ তো এখানেও প্রয়োগ হইতেছে, তাহলে এর অ্যাক্রসও 10 ভোল্ট, এর অ্যাক্রসও 10 ভোল্ট। এই কারণে ভোল্টেজ আর সেম ফর অল এলিমেন্ট, বাট কারেন্টস আর ডিফারেন্ট। কারেন্ট ডিফারেন্ট কেন? ডিফারেন্ট মনে করো এই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হইতেছে আই কারেন্ট, এই আই কারেন্ট তো এই দিক দিয়ে দুই ভাগে ভাগ হয়ে যাবে, একটা অংশ যাবে এই দিক দিয়ে আর একটা অংশ যাবে এই দিক দিয়ে। এই দিক দিয়ে কারেন্টের মান যদি I1 হয়, এই দিক দিয়ে কারেন্ট হবে I2, এটা ডিফারেন্ট কারেন্ট। এই কারেন্টের মানটা ডিপেন্ড করতেছে এই রেজিস্ট্যান্সের মানের উপরে। কোন রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে এটা আমরা ক্যালকুলেশন করতে পারি কারেন্ট ডিভাইডার রুল ইউজ করে। আমরা যখন সামনে কারেন্ট ডিভাইডার রুল করব তখন দেখব যে কিভাবে এই রেজিস্ট্যান্সের মানের উপরে ডিপেন্ড করে এই কারেন্টের মানগুলো চেঞ্জ হয়। অর্থাৎ আমরা এখানে কি শিখলাম? এখানে শিখলাম প্যারালাল ব্রাঞ্চে অবশ্যই কারেন্ট ডিফারেন্ট থাকবে, বাট ভোল্টেজ সবসময় সেম থাকবে প্রত্যেকটা এলিমেন্টে, কারণ একই ভোল্টেজই এখানে প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লাই হইতেছে, ঠিক আছে। প্যারালাল ব্রাঞ্চে এখানে পাওয়ার সোর্সের পাওয়ার সমান সমান ডেলিভার্ড পাওয়ার সমান সমান ই এবং ই আইটি সমান সমান আই স্কোয়ার আর টি বাই স্কোয়ার বাই আর টি। এখানে সোর্সের যে পাওয়ার, এই পাওয়ারটাই হলো আমাদের প্যারালাল ব্রাঞ্চের মোট পাওয়ার, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে আমি এখান থেকে একটা প্রবলেম দেখি, এই প্রবলেমটা আমরা সলভ করি। নিচে একটা প্রবলেম দেওয়া আছে, প্রবলেম নাম্বার 3। এখানে একটা প্যারালাল সার্কিট দেওয়া আছে, এই প্যারালাল সার্কিটে 27 ভোল্ট সোর্স দেওয়া আছে, আইএস কারেন্ট বের করতে বলছে, এখানে টোটাল রেজিস্ট্যান্স বের করতে বলছে, I1 I2 এবং I3 কারেন্ট বের করতে বলছে, P1 P2 এবং P3 বের করতে বলছে, P সোর্স ইকুয়াল টু P ডেলিভার্ড এটা প্রুভ করতে বলছে, আর কন্ডাক্টেন্স GT মানে কি কন্ডাক্টেন্স বের করতে বলছে, ঠিক আছে। এখানে কন্ডাক্টেন্স বের করতে বলছে,
আর বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ V1 এন্ড V2, V1 এবং V2 এর মান কত এটা বের করতে বলছে। অর্থাৎ R1 এর একটা হচ্ছে ভোল্টেজ ড্রপ এবং R2 এর একটা হচ্ছে ভোল্টেজ ড্রপ কত এটা বের করতে বলছে। তাহলে টোটাল রেজিস্ট্যান্স মানে কি, এই টোটাল রেজিস্ট্যান্সের ফর্মুলা ফেলবো, তাহলে প্যারালাল ব্রাঞ্চের টোটাল রেজিস্ট্যান্স আমি পেয়ে যাব। ঠিক আছে, শর্টকাটে যদি করি 18 18 18 এর অর্ধেক কত হয় 9, তাহলে এখানে একটা 9 আসবে, এখানে 9 9 9 এর অর্ধেক কত আসে 4.5, তাহলে টোটাল রেজিস্ট্যান্স আসবে 4.5। আমি যে শর্টকাট মেথড এতক্ষণ যেটা শিখাইলাম এই জন্য শর্টকাট শিখাইলাম, কারণ দ্রুত সলভ করতে পারবা প্রবলেমগুলো। ঠিক আছে, আচ্ছা এখন হলো আমাদের টোটাল কারেন্ট। কারেন্ট কি, ভোল্টেজ বাই টোটাল রেজিস্ট্যান্স। এই ভোল্টেজ 27 তে এই টোটাল রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলে আমি কারেন্ট পাই যাব, তাহলে আমি আইএস কারেন্ট পাই গেছি। ঠিক আছে, এখন I1 কারেন্টটা কত, এইদিকে কি পরিমাণ কারেন্ট করতেছে, কারেন্ট I ইকুয়াল টু ভি বাই আর। এখানে ভি কত, এখানে ভি কত আমরা জানি, প্রথমে ভি দেখি, প্যারালাল ব্রাঞ্চে ভোল্টেজ সমান আমরা জানি না, তাহলে এখানে ভোল্টেজ হলো 27, এটা যদি 27 ভোল্ট হয় তাহলে বলতে পারি এই ব্রাঞ্চে R1 এর একটা হচ্ছে ভোল্টেজ ড্রপ 27, R2 এর একটা হচ্ছে ভোল্টেজ ড্রপ 27, R3 এর একটা হচ্ছে ভোল্টেজ ড্রপ 27, প্রত্যেকটাই 27। তাহলে V1 এবং V2 এর মান হলো 27। এখানে যে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ V1 এন্ড V2, তাহলে V1 এন্ড V2 এর মান কি 27, কারণ প্যারালাল ব্রাঞ্চে ভোল্টেজ সমান। তাহলে 27 যদি হয় তাহলে কারেন্ট I1 কত, I1 ইকুয়াল টু V1 বাই R1, ফর্মুলা ফেলো পাওয়া যাবে, I2 ইকুয়াল টু V2 বাই R2, I3 ইকুয়াল টু V3 বাই R3, ফেলো পাওয়া যাবে। তাহলে P কত, P1 ইকুয়াল টু I1 R1, I1 জানো R1 জানো পাওয়া যাবে। P2 ইকুয়াল টু I2 R2, P3 ইকুয়াল টু I3 R3 পাওয়া যাবে। P সোর্স ইকুয়াল টু P ডেলিভার, P সোর্স কত, P সোর্স হলো আমাদের EIS। ঠিক আছে, এখানে ভোল্টেজ P ইকুয়াল টু VI ফর্মুলা, তাহলে E ইনটু IS, V এর মান হলো E এবং কারেন্ট হলো IS। ঠিক আছে, আর P ডেলিভার্ড। ঠিক আছে, এই প্রত্যেকটা পাওয়ার বাই করবা, এই R1 এর ক্রসে পাওয়ার কত, R2 এর ক্রসে পাওয়ার কত, R3 এর ক্রসে পাওয়ার কত, এখানে পাওয়ার কত V1 I1, এখানে পাওয়ার কত V2 I2, এখানে পাওয়ার কত V3 I3, এই প্রত্যেকটা যোগ করো, P ও V1 I1 প্লাস V2 I2 প্লাস V3 I3, এটা সমান সমান P ডেলিভার। দেখো P সোর্স আর P ডেলিভার সমান হবে। তারপরে কন্ডাক্টেন্স কত, রেজিস্ট্যান্স জানি, টোটাল রেজিস্ট্যান্স জানি, টোটাল রেজিস্ট্যান্সটা উঠাই দিলে টোটাল কন্ডাক্টেন্স GT ইকুয়াল টু 1 বাই RT। ঠিক আছে, জানলাম। তাহলে দেখি এখানে নিচে আমাদের সলিউশন দেওয়া আছে, এই যে টোটাল রেজিস্ট্যান্স এখানে বের করা আছে, তারপরে আইএস কারেন্টের মান বের করা আছে, আইএস কারেন্ট এখানে বের করছে আরেক সিস্টেমে I1 I2 I3 দিয়ে বের করছে, একভাবে বের করলে হয়েছে। এখানে আমি কারশফ কারেন্ট ল ব্যবহার করছি। আচ্ছা আমরা তো এখানে কারশফ কারেন্ট ল করি নাই, সুতরাং আমার দরকার নেই, আমি যে সিস্টেমে বললাম ওই সিস্টেমেই করবা। তারপরে কিছুক্ষণ পরে পড়বো অবশ্যই কারশফ কারেন্ট ল। তারপর I1 ইকুয়াল টু V1 বাই R1, I2 ইকুয়াল টু V2 বাই R2, এখান থেকে বের করলাম। আচ্ছা P1 সমান সমান V1 R1, যেভাবে ভেবে বলছি, অথবা এই ফর্মুলা যে কোনো একটা ফর্মুলা ফেললেই হয়েছে। P2 সমান সমান P3 সমান সমান যে ফর্মুলাগুলো আছে একজিস্টিং ফর্মুলাগুলো ফেললেই আমরা পাই যাবো। P ডেলিভার সমান সমান P1 P2 P3, প্রত্যেকটা মান বের করে যোগ করে দিলে P ডেলিভার, এই দুইটা সমান হবে। GT ইকুয়াল টু 1 বাই RT, আর এটা সমান হচ্ছে V এর সমান। ঠিক আছে, ও যেভাবে আমি বললাম ওইভাবেই প্রবলেমগুলো সলভ করবা, ইনশাআল্লাহ এই ধরনের প্যারালাল ব্রাঞ্চের প্রবলেম ইজিলি সলভ করতে পারবা। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তাহলে আমরা এখন দেখব হুইটস্টোন ব্রিজ, নতুন আরেকটা টপিক, হুইটস্টোন ব্রিজ দেখি। হোয়াট ইজ হুইটস্টোন ব্রিজ? হুইটস্টোন ব্রিজ এটা এমন একটা সার্কিট অ্যারেঞ্জমেন্ট, যে অ্যারেঞ্জমেন্টটা মূলত ব্যবহার করা হয় আননোন রেজিস্ট্যান্স বের করার জন্য। যদি কোনো রেজিস্ট্যান্স আননোন থাকে এবং এই হুইটস্টোন ব্রিজের বাদ বাকি সবগুলো রেজিস্ট্যান্স নোন থাকে, একটা রেজিস্ট্যান্স আননোন থাকে, তাহলে এই ব্রিজকে ব্যবহার করে আমরা সেই আননোন রেজিস্ট্যান্সটা বের করতে পারি। তাহলে হুইটস্টোন ব্রিজ কিভাবে কাজ করে আমরা একটু দেখি। হ্যাঁ দেখো, হুইটস্টোন ব্রিজে এখানে আমাদের কয়েকটা পাত আছে। এই দুই পয়েন্টে এ এবং সি পয়েন্টে আমি এখানে একটা ব্যাটারি লাগাইছি। এই এ পয়েন্ট থেকে একটা ব্রাঞ্চ, একটা রেজিস্টার পি রেজিস্টার হয়ে বি পয়েন্ট থেকে কিউ রেজিস্টার হয়ে সি পয়েন্টে গেছে। এ পয়েন্ট থেকে আরেকটা ব্রাঞ্চ আর রেজিস্টার হয়ে, এটা একটা ভেরিয়েবল রেজিস্টার যেটাকে ভেরি করা যায়, হয়ে ডি পয়েন্ট হয়ে এক্স রেজিস্টার হয়ে সি পয়েন্টে গেছে। এই এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে বি এবং ডি এর মাঝে আমি একটা গ্যালভানোমিটার কানেক্ট করছি, একটা সুইচ কানেক্ট করে এখানে দুইটার সাথে কানেকশন দিচ্ছি। গ্যালভানোমিটার কি? গ্যালভানোমিটারের কাজ হলো কারেন্ট ডিরেকশন মেজার করা। ঠিক আছে,
এই গ্যালভানোমিটারের কাটা দিয়ে বোঝা যায় কারেন্ট কোন দিকে ফ্লো করতেছে। গ্যালভানোমিটারের কাটা যদি জিরোতে থাকে তাহলে বোঝা যায় এই ব্রাঞ্চে কোনো কারেন্ট ফ্লো করতেছে না। কাটা যদি মুভ করে তাহলে বোঝা যাবে যে এই ব্রাঞ্চে কারেন্ট ফ্লো করতেছে। অর্থাৎ কারেন্ট ডিটেক্ট করার জন্য আমরা এখানে গ্যালভানোমিটার ব্যবহার করি। এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে এই পি রেজিস্ট্যান্সটার মানটা আমাদের জানা, কিউ রেজিস্ট্যান্সের মানও আমাদের জানা, আর আর হলো ভেরিয়েবল রেজিস্টর, যেটাকে আমরা ঘোরায় 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 একটা নির্দিষ্ট জানা মানে সেট করব। এখানে কি মান দিতে সেটা আমাদের জানা, ঠিক আছে। এই আর রেজিস্টরও আমাদের জানা রেজিস্টর, কিন্তু এর পার্থক্য হলো এটাকে ভ্যারি করা যায়। এইটাকে এখন যখন আমরা অপারেট করব, আর এই এক্সটা হলো আননোন রেজিস্টর, এটা হলো আমার আননোন রেজিস্টর যেটার মান আমি বের করব, অর্থাৎ যে রেজিস্টরের মান আমার বের করতে হবে, যে রেজিস্টরের মান বের করতে হবে তাকে আমি এখানে কানেক্ট করব। করার পর ব্যাটারির সাথে কানেকশন দেওয়ার পর দেখব এই কাটাটা নড়তেছে, কাটাটা কোনো একটা দিকে চলে গেছে, অর্থাৎ এখানে কারেন্ট ফ্লো করতেছে। এখন এই রেজিস্টরটা চেঞ্জ করে 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 এমন একটা অ্যারেঞ্জমেন্ট আনবো যে অ্যারেঞ্জমেন্টে গ্যালভানোমিটারের কাটা জিরোতে থাকবে, অর্থাৎ এই দুই ব্রাঞ্চের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না। সুইচটা যদি ক্লোজও থাকে তারপরেও এই দুই ব্রাঞ্চের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না। এমন একটা অ্যারেঞ্জমেন্টে আমি আনবো এই ভেরিয়েবল রেজিস্টরের মান চেঞ্জ করে করে, এমন একটা কন্ডিশনে আনবো। এই কন্ডিশনে আনার পর এখন আমি একটা ক্যালকুলেশনে যাব। তো ক্যালকুলেশনে গিয়ে আমি আননোন রেজিস্টার এক্স এর মান বের করব। ক্যালকুলেশনটা কি? যেহেতু এই দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করতেছে না, বি থেকে ডি পাতে কোনো কারেন্ট ফ্লো করতেছে না, অর্থাৎ বি এবং ডি এর মধ্যে কোনো ভোল্টেজ পার্থক্য নাই। ভোল্টেজ পার্থক্য থাকলে তো অবশ্যই কারেন্ট ফ্লো করতো, তাই না? বি এবং ডি এর মাঝে যদি ভোল্টেজ পার্থক্য নাই, সুতরাং আমি বলতে পারি বি এবং ডি একই ভোল্টেজে আছে। তাহলে এ পয়েন্টটা একই পয়েন্ট, বি এবং ডিও একই ভোল্টেজ আছে, অর্থাৎ এই দুটো একই পয়েন্ট হয়ে গেল। তাহলে এ এবং বি যদি একই পয়েন্ট হয়ে থাকে এবং এ এবং ডি এটাও যদি একই পয়েন্ট হয়ে থাকে, তাহলে অবশ্যই এই পি রেজিস্টরের মধ্যে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হইতেছে এই আর রেজিস্টরের মধ্যে একই পরিমাণে ভোল্টেজ ড্রপ হবে। কিভাবে? মনে করো এটা হলো আমাদের 10 ভোল্ট, 10 ভোল্ট যদি সাপ্লাই দেই তাহলে অবশ্যই একই পরিমাণে ভোল্টেজ ড্রপ, এখানে তো 10 ভোল্টই ছিল আমার, তাই না? এই পয়েন্টে তো 10 ভোল্টই ছিল, তাহলে পি এবং আর রেজিস্টর সমান পরিমাণ ভোল্টেজ ব্যয় করছে বলেই তো এই দুই পয়েন্টের ভোল্টেজ পার্থক্য একই নাই, ভোল্টেজ সমান হয়ে গেছে। যদি এটা 4 ভোল্ট ব্যয় করতো, এটা 3 ভোল্ট ব্যয় করতো, তাহলে তো এই দুইটার মাঝে ভোল্টেজ পার্থক্য থাকতো, তাই না? এটাও 4 ভোল্ট ব্যয় করছে, এটাও 4 ভোল্ট ব্যয় করছে, এর ফলে তো এই দুইটার মধ্যে কোনো ভোল্টেজ পার্থক্য নাই, যার ফলে এখান থেকে কোনো কারেন্ট ফ্লো করতেছে না। সুতরাং এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ সমান সমান এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, আমরা বলতে পারি। এখন পি এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত? পি 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 হলো একটা রেজিস্টর, তাই না? এর মান হলো পি, তাহলে ভোল্টেজ ভি ইকুয়াল টু কত? আই আর, অর্থাৎ এর ভোল্টেজ ড্রপ কত? এর ভোল্টেজ ড্রপ হলো আমাদের আই ওয়ান পি। তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত? এই আর এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হলো আমাদের আই টু আর, যেহেতু এর এই পি তে আই ওয়ান কারেন্ট ফ্লো করছে এবং আর তে আই টু কারেন্ট ফ্লো করছে, সুতরাং এর ভোল্টেজ ড্রপ হলো আই ওয়ান পি, এর ভোল্টেজ ড্রপ হলো আই টু আর। অবশ্যই আই ওয়ান পি এবং আই টু আর পরস্পর সমান, আর একই ভোল্টেজ ড্রপ বলেই এই দুই পয়েন্টে কোনো ভোল্টেজ ডিফারেন্স নাই। সুতরাং আমরা লিখতে পারি আই ওয়ান পি ইকুয়াল টু আই টু আর। ক্লিয়ার? অনুরূপভাবে বি পয়েন্ট এবং ডি পয়েন্টের মধ্যে কোনো ভোল্টেজ ডিফারেন্স নাই, আর সি পয়েন্ট একই পয়েন্ট। সুতরাং কিউ রেজিস্টরের ভোল্টেজ এবং এক্স রেজিস্টরের ভোল্টেজ ড্রপ দুইটা পরস্পর সমান, একই লজিকে। যেহেতু এদিকে কোনো কারেন্ট ফ্লো করতেছে না, সুতরাং আই ওয়ান কারেন্ট অবশ্যই এই কিউ দিয়েও ফ্লো করতেছে, আর আই টু কারেন্ট অবশ্যই এক্স দিয়েও ফ্লো করতেছে, তাই না? সুতরাং এর কারেন্ট হলো আই ওয়ান, এর কারেন্ট হলো আই টু, তাহলে এর ভোল্টেজ ড্রপ কত? আই ওয়ান কিউ, এর ভোল্টেজ ড্রপ কত? আই টু এক্স। তাহলে অবশ্যই আই ওয়ান কিউ ইকুয়াল টু আই টু এক্স আমরা লিখতে পারি। তাহলে এটা যদি আমরা লিখি তাহলে আমরা নিচে দেখতেছি আই ওয়ান কিউ ইকুয়াল টু আই টু এক্স। তাহলে আই ওয়ান পি ইকুয়াল টু আই টু আর, আই ওয়ান কিউ ইকুয়াল টু আই টু এক্স, এটা আমরা পাইলাম, এই দুইটা সমীকরণ পাইলাম। এখন এই দুইটা সমীকরণ একটা আরেকটা দিয়ে ভাগ করি, এক নাম্বারকে আমি 2 নাম্বার দিয়ে ভাগ করি, তাহলে কি পাইতেছি? আই আই কাটাকাটি যাইতেছে, পি বাই কিউ থাকতেছে। আবার এখানে আই টু কাটাকাটি যাইতেছে, আমার আর বাই এক্স থাকতেছে। এখান থেকে আমি এক্স পাই কিউ বাই পি ইন্টু আর। এই সমীকরণটাই হলো আমার ফাইনাল সমীকরণ, যেটা দিয়ে আমি আননোন রেজিস্ট্যান্স বের করব। এখন কিউ এর মান আমার জানা, পি এর মান আমার জানা, আর হলো ভেরিয়েবল রেজিস্টর যেটার মানও আমার জানা, সুতরাং আননোন রেজিস্ট্যান্স এক্স এর মানও আমার জানা। এই বৈস্টন ব্রিজ নীতি অ্যাপ্লাই করে আমরা এইভাবে আননোন রেজিস্ট্যান্স
বের করতে পারি। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত দেখলাম যেগুলো আমরা ইনশাল্লাহ এগুলো আমরা ভালো করে দেখব। নেক্সটে আমরা কার্শফ ভোল্টেজ শুরু করব নেক্সট লেকচারে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।